আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী জা'আলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি। সালাতু সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যার আদর্শ, যার আনিত বিধান এবং জীবন আদর্শের মধ্যে প্রকৃত সফলতা, বিশ্ব শান্তির প্রকৃত রূপরেখা। জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের ফেসবুক পেজ থেকে যারা আমাদের লাইভটি দেখছেন, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। আমি তানজিল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক, জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ। আজকে ধারাবাহিকভাবে আজকে আমাদের লাইভের আলোচনার বিষয় হলো উপমহাদেশীয় আহলে হাদিস উলামা ইকরামের রাজনীতি। এই বিষয়টি বর্তমানে আমাদের জন্য অতীব জরুরি জানা, আহলুল হাদিস যারা, তাদেরকে বিশেষ করে। কারণ দেশের একটি স্বৈরতন্ত্র, স্বৈর শাসনের এবং দুঃশাসনের অবসান হওয়ার পরে দেশের মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে, তাদের মতামতগুলো প্রকাশ করার সুযোগ পেয়েছে এবং সকলেই শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে তাদের সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক দাবির ব্যাপারে সোচ্চার হয়ে উঠছে। সেই মুহূর্তে এই বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী আহলুল হাদিস যারা, রাজনীতির ময়দানে রাজনৈতিকভাবে তাদের অবদান কি এবং অবদান কেমন ছিল, এটি একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি, এবং এজন্যই আমাদের এই বিষয়টা নির্বাচন করা, আহলুল হাদিসদের ইতিহাস, রাজনীতির ময়দানে যদি ইতিহাস আমরা পর্যালোচনা করতে যাই, তাহলে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটি উপমহাদেশ, বাররে সগীর বা সাবকন্টিনেন্টের পুরো ইতিহাস আমাদের পর্যালোচনা করতে হবে। তো এটা অনেক সময় সাপেক্ষ বিষয়, অনেক লম্বা বিষয়। আমি যে সকল ভাইয়েরা আমাদের রাজনীতিতে কোনো অবদান রাখার সুযোগ নেই, ভূমিকা থাকতে পারে না বলে মনে করেন এবং ইসলামকে একটি পাওয়ারলেস, ক্ষমতাহীন ইসলাম হিসাবে আমাদের নিকটে পরিচয় করে দিতে চান, তাদের নিকটে, তাদের প্রতি আমার বিনীত আবেদন হলো, আপনারা এই উপমহাদেশের প্রবাদ পুরুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, সংগঠক আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর আহলে হাদিস পরিচিতি, তার বিশ্ববিখ্যাত যে বই, সেই বইয়ের 88-89 পৃষ্ঠা এবং এর সাথে সংশ্লিষ্ট আলোচনা যদি আপনারা পড়েন, তাহলে সহজেই অনুমান করতে পারবেন যে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে কিনা। আমি আপনাদেরকে একটু পরেই শোনাই তার সেই বক্তব্য। তিনি জিহাদ আন্দোলন, অর্থাৎ ইংরেজদেরকে তাড়ানোর জন্য মুজাহিদ বাহিনী, আহলে হাদিস মুজাহিদ বাহিনী যে বৃহত্তর জিহাদ আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আন্দোলনের পরবর্তী সময়ে আহলে হাদিসরা কি করলো বা তাদের কি করা উচিত ছিল, কি করছে, সে সম্পর্কে তিনি একটি সারাংশ টেনেছেন, উপসংহার টেনেছেন। এভাবে তিনি লিখেছেন যে আন্দোলনের আভ্যন্তরীণ ভাঙ্গন, সিপাহী সংগ্রামের শোচনীয় পরিণতি ও পরবর্তী ওয়াহাবি ধরপাকড়ের ফলে যখন নেতা ও কর্মীগণ সর্বত্র ধৃত, অত্যাচারিত, শুলদণ্ডে দণ্ডিত, মুক্ত তরবারির সাহায্যে নিহত, ভস্মীভূত, যাবজ্জীবন কালাপানিতে প্রেরিত এবং আন্দোলন সম্পর্কিত ব্যক্তিগণের ভূসম্পত্তি লুণ্ঠিত ও বাজেয়াপ্ত হইল, তখন হইতে আহলে হাদিস আন্দোলনের গতি শুধু বাহাস ও বক্তৃতামুখী হইয়া পড়িল। আপনারা খুব খেয়াল করবেন, অর্থাৎ যখন থেকে জিহাদ আন্দোলনের ফলে ইংরেজরা ওয়াহাবি নাম দিয়ে, সন্ত্রাস এবং জঙ্গি তকমা দিয়ে, বিশেষ করে ভারত, বাংলাদেশের আহলে হাদিসদেরকে সর্বত্র ধরপাকড় শুরু হয়ে গেল, তখন আহলে হাদিস আন্দোলনের গতি শুধু বাহাস ও বক্তৃতামুখী হইয়া পড়িল। ক্রমে ক্রমে আন্দোলনের বিরাট লক্ষ্য ও সমুন্নত আদর্শের কথা বিস্মৃতির অতল তলে নিমজ্জিত হইল। বর্তমানে আহলে হাদিস আন্দোলনের পরিবর্তে একটি ফেরকায় পরিণত হইয়াছে এবং এই জামায়াতের যে কিছু করণীয় বা ইহার অস্তিত্বের যে কোনো প্রয়োজন আছে,
তা অনুমান করা কঠিন হইয়া দাঁড়াইয়াছে। আপনারা দেখতে পেলেন কাফি সাহেবের ঐতিহাসিক সারাংশ তিনি টানলেন কিভাবে, অর্থাৎ আমাদের যে বর্তমান আমাদের কর্মসূচি, আমাদের যে কর্ম পলিসি এবং আমাদের যাবতীয় কর্মকাণ্ড কোন মুখে, আমাদের গতি কোন দিকে এবং সেই গতিটি এদিকে আসলো কেন, কোন প্রেক্ষাপটে, সেটার তিনি ঐতিহাসিক একটি ব্যাখ্যা এবং সারাংশ টেনেছেন। তিনি আরও লিখছেন যে আজকে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরের কাহিনী তিনি লিখছেন যে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে আজকে সারা পাকিস্তানের মুসলমানগণ ইসলামী শাসনতন্ত্র কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হবে, এই দাবি সারা দিকে সারা পৃথিবীতে সারা পাকিস্তানে জোরালোভাবে উঠতেছে। উনি লিখছেন এবং মৌলানা সাব্বির আহমদ উসমানীকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি যেন এই দায়িত্বটা পালন করেন, অর্থাৎ মুসলমানদের পক্ষ থেকে যেন ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন করে গোটা পাকিস্তানে ইসলামী হুকুমত কায়েম করা হয়। তিনি লিখছেন যে পূর্ব পাকিস্তানে মুসলমানগণের উল্লিখিত আকাঙ্ক্ষা দাবির রূপ ধারণ করার বহু পূর্বে আমি আমার দুর্বলতা ও অক্ষমতার সম্পর্কে সম্পূর্ণ সজাগ থাকা সত্ত্বেও নিখিল বঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিসের নগণ্য খাদেম হিসাবে ইসলামী শাসনতন্ত্রের সূত্র রূপে পাকিস্তানের শরঈ শাসন প্রবর্তন করার দাবি পুস্তক আকারে প্রকাশ করি এবং সকল দলের ওলামা, পীর সাহেবান, নেতৃমণ্ডলী এবং গণপরিষদের সদস্যবৃন্দের নিকট উহা পাঠাই। 2-4 জন বিশিষ্ট ব্যক্তি ছাড়া অধিকাংশ লোক আমার প্রস্তাবকে তখন অচল ও দুঃস্বপ্ন বলিয়া উড়াইয়া দিতে চেষ্টা করেন, কিন্তু আলহামদুলিল্লাহ আজ সেই দুঃস্বপ্ন জাতির মানুষ লোকের প্রধান ও প্রিয়তম কাম্য বস্তুতে পরিণত হইয়াছে। কাজেই আমাদের রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক কর্তব্য, দায়িত্ববোধ সম্পর্কে আমাদের যারা সালাফ ছিলেন, এই সংগঠনের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, যারা আহলে হাদিস আন্দোলনকে জাগ্রত করেছিলেন, তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, অত্যন্ত ক্লিয়ার। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত লাইভের, এজন্য আমি আপনাদের সামনে ভারত উপমহাদেশের কয়েকজন বিখ্যাত আহলে হাদিস রাজনীতিবিদদের ইতিহাস আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাই। আমরা যদি আসি শুরুতেই, যার কথা না বললেই নয়, তিনি হলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রাহমাহুল্লাহ। 1868-তে জন্ম এবং 1948-এ তার মৃত্যু। উপমহাদেশের সকলেই সানাউল্লাহ অমৃতসরী রাহমাহুল্লাহকে ফাতিহে কাদিয়ান, আসাদে পাঞ্জাব নামে সকলেই তারা জানেন এবং সকলেই তারা বোঝেন। কারণ তিনি একাধারে যেমন মোনাজের ছিলেন, বাগ্মী ছিলেন, বিতার্কিক ছিলেন এবং তার ক্ষুরধার বিতর্ক এবং লেখনীর মাধ্যমে কাদিয়ানি সম্প্রদায়কে পরাজিত করেছেন। ঠিক সেই সময় ইংরেজরা মূলত কয়েকটি দলকে সৃষ্টি করেছিল। একটি হলো সৈয়দ আহমদ, যার আলিগড় আন্দোলন গড়ে ওঠে এবং তিনি মুসলমানদেরকে এই স্বপ্ন দেখান যে ইউরোপিয়ান কালচার গ্রহণের মাধ্যমে আমাদেরকে রাজনৈতিকভাবে জেগে উঠতে হবে। অন্যদিকে সৈয়দ আহমদ বেরেলি, তার নেতৃত্বে বেরলভী আন্দোলন গড়ে ওঠে, যেখানে মাজার পূজা কেন্দ্রিক এবং কবর পূজা কেন্দ্রিক শিয়ারা প্রচণ্ডভাবে সেখানে অনুপ্রবেশ করার সুযোগ পায়। এটি গেল সেই দিকে এবং তারা অধিকাংশই ইংরেজদের পদলেহন করতে শুরু করে। অন্যদিকে কাদিয়ানি আন্দোলন পাঞ্জাব থেকে, সেটাও শুরু হয় পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রাম থেকে, যেখান থেকেই মূলত খ্রিস্টানদের এবং ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতায় গোলাম আহমদ কাদিয়ানি তার এই মতবাদকে প্রচারিত করতে থাকেন। অন্যদিকে খ্রিস্টান পাদ্রীরা গ্রামের পর গ্রামকে খ্রিস্টান বানাতে থাকে। এই চতুর্মুখী এবং আরও হিন্দুদেরও ছিল এরকম বহুমুখী ষড়যন্ত্র মুসলিমদের বিরুদ্ধে একসাথেই চলতে থাকে। এই আলিগড় আন্দোলন, বেরলভী আন্দোলন, কাদিয়ানি আন্দোলন, খ্রিস্টানদের খ্রিস্টানকরণ আন্দোলন, এই সবগুলো আন্দোলনের বিরুদ্ধে যিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েন তিনি মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রাহমাহুল্লাহ। তার ব্যাপারে আমরা সকলেই জানি। সবচেয়ে বড় যে অবদানগুলো আমি আপনাদের সামনে পেশ করতে চাই, 1885-তে যখন ভারতীয় উপমহাদেশের মানুষদের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় যে বৃহত্তর সংগঠন কংগ্রেস গঠিত হয় 1885-তে, সেই 1885-তে যখন কংগ্রেস গঠিত হয়, কংগ্রেস গঠনের জন্য যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছিলেন এবং এটার জন্য জনসমর্থন জোগাড় করেছিলেন, তার মধ্যে মাওলানা সানাউল্লাহ অমৃতসরী অন্যতম। এবং এটা গঠন হওয়ার পরে পুরো পাঞ্জাবের প্রাদেশিক সভাপতি, কংগ্রেসের শাখা সভাপতি হিসেবে তিনি নির্বাচিত হন।
1919 সালে গঠিত হয় জমিয়তে ওলামায়ে হিন্দ। সেই জমিয়তে ওলামায়ে হিন্দ ছিল টোটাল হিন্দুস্তানের আলেমদের একটা বৃহত্তর সংগঠন, মুসলমানদের, যারা মুসলমানদের জাতীয় স্বার্থ রক্ষায় কথা বলবে। সেই জমিয়তে ওলামায়ে হিন্দ গঠনের পেছনে যার অবদান সবচেয়ে বেশি, যার উদ্যোগ সবচেয়ে বেশি, তিনি হলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। 1920 সালে যখন দিল্লিতে জামিয়া মিল্লিয়া প্রতিষ্ঠিত হয়, মুসলমানদের বৃহত্তর ইউনিভার্সিটি, সেখানে প্রতিষ্ঠাতাকালীন সদস্য এবং এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠার পেছনে তার সরাসরি অবদান ছিল, যারা ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন। এবং তিনি আহলে হাদিস একটি পত্রিকার সম্পাদনা করতেন, আহলে হাদিস পত্রিকার। 1885-তে তিনি যখন কংগ্রেসে যোগদান করেন, তারপর থেকে তার এই পত্রিকায় নিয়মিত 2 পৃষ্ঠা তিনি রাখতেন রাজনৈতিক খবরাদি ছাপানোর জন্য, বৃহত্তর স্বার্থে টোটাল ভারতীয় উপমহাদেশের এবং বিশেষ করে মুসলমানদের রাজনৈতিক স্বার্থের জন্য তিনি তার পত্রিকার 2টি পৃষ্ঠা আলাদা করে রাখতেন, যেন এখানে তিনি রাজনৈতিক খবরাদি ছাপাতে পারেন। 1919 সালে খেলাফত আন্দোলন যখন শুরু হয়, তিনি খেলাফত আন্দোলনে যোগদান করেন। 1925 সালে জমিয়তে ওলামায়ে হিন্দের সমাবেশে তিনি যোগদান করেন। আমরা তার ব্যাপারে জানি যে 1906 সালে যখন অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স, বৃহত্তর টোটাল হিন্দুস্তানের আহলে হাদিস কনফারেন্স সংগঠিত হয়, সেটার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তার। এবং এই সম্মেলনে তিনি টোটাল অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের জেনারেল সেক্রেটারি তথা আমিন আম নিযুক্ত হন, মনোনীত হন। মাওলানা দাউদ গজনবী তিনি এটার আপনার সভাপতি নির্বাচিত হন। তো এই যে যিনি একজন আহলে হাদিস এবং পাক্কা আহলে হাদিস, তার কেতাবাদি সম্পর্কে আমরা সবাই জানি। কোরআনের খেদমত, বাহাস মোনাজারাত যে অসংখ্য খেদমত তার আছে, এ সম্পর্কে আমাদের কারো অজানা নয়। এতগুলো আহলে হাদিসদের খেদমত করার পরেও এবং আপনার একদম মৌলিক খেদমত করার পরেও রাজনৈতিক স্বার্থের জন্য মুসলমানদের জাতীয় জীবনে যেন কলঙ্ক না হয়, যেন মুসলমানরা বঞ্চিত না হন, নিগ্রহের শিকার না হন, এবং ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন ভারত উপমহাদেশে গড়ে উঠছিল, সেখানে তিনি প্রত্যক্ষ ভূমিকা রাখেন, একেবারেই প্রত্যক্ষ ভূমিকা রাখেন। শাইখুল হিন্দ যাকে বলা হয় দেওবন্দীদের, মাওলানা মাহমুদুল হাসান, তিনি যখন আপনার কালাপানিতে গেলেন, আপনার নির্বাসনে তাকে তখন পাঠানো হলো, তখন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী নিজের পকেটের টাকা খরচ করে ইংরেজ যারা ছিলেন প্রশাসনের দায়িত্বে তাদেরকে ফ্যাক্স করে তাকে জেল মুক্তির, নির্বাসন থেকে মুক্তির ব্যবস্থাও কিন্তু করেছিলেন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে ব্যক্তির কথা আমি বলতে চাই, তিনি হলেন মাওলানা দাউদ গজনবী। 1895 জন্ম এবং 1963 সালে তার মৃত্যু। মাওলানা দাউদ গজনবী তাদের আদি নিবাস মূলত আফগানিস্তানে, সেখান থেকে তারা এসেছেন। তার পিতা ছিলেন আবদুল্লাহ গজনবী, অনেক বড় মাপের আলেম ছিলেন তিনি। মাওলানা দাউদ গজনবী ভারত উপমহাদেশের আপনার আহলে হাদিসদেরকে যেমন জাগ্রত করার ক্ষেত্রে অগ্রপথিক, অগ্রনায়ক, ঠিক তেমনি ইংরেজদের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ, বিশেষ করে মুসলমানদের জন্য রাজনীতির ময়দানে তার খেদমত একেবারেই দিবালোকের ন্যায় স্পষ্ট, সূর্যের মতো স্পষ্ট। এই জন্য আমরা যখন দেখি তিনি একই সাথে আপনার কংগ্রেসে যুক্ত ছিলেন, খেলাফত মজলিসে যুক্ত ছিলেন, মজলিসে আহরারে যুক্ত ছিলেন, মুসলিম লীগে যুক্ত ছিলেন এবং জমিয়তে ওলামায়ে হিন্দের সেখানে তিনি সক্রিয় একজন সদস্য ছিলেন। এবং পাঞ্জাবের যে কংগ্রেস শাখা হয়, সেখানকার তিনি সভাপতি নির্বাচিত হন। জমিয়তে ওলামায়ে হিন্দ, যেটা হিন্দুস্তানের তথা অল ইন্ডিয়ার আলেম ওলামাদের সবচেয়ে বৃহত্তর, মুসলমানদের সবচেয়ে বৃহত্তর সংগঠন, জাতীয় সংগঠন, সেখানে তিনি সহসভাপতি নির্বাচিত হন। এবং মজলিসে আহরার, যেটিও মূলত ছিল একটি রাজনৈতিক সংগঠন, সেখানে তিনি জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনীত হন। এই জন্য আগা সুরেশ কাশ্মীরি তিনি লিখেছেন যে পাঞ্জাবে প্রথম আলেমী দিন হিসাবে তিনি ইংরেজদের বিরুদ্ধে কথা বলেন এবং তার অনলবর্ষী বক্তৃতার কারণেই পাঞ্জাবে ইংরেজদের শাসনের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। আমরা জানেন যে দিল্লির যে জামে মসজিদ, সেই জামে মসজিদের খ্যাতিমান এবং তেজস্বী ছিলেন, খতিব ছিলেন মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী। তার নাম আমরা সকলে জানি। আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ ব্যাপারে আমরা সকলে জানি, কিন্তু আতাউল্লাহ বুখারীকে রাজনীতির ময়দানে নিয়ে আসলেন কে? এটা আতাউল্লাহ বুখারীর মুখেই শোনেন। আতাউল্লাহ বুখারী নিজেই উনি বলছেন যে মুঝে বর্রে সগীর কি সিয়াসত মে লানে ওয়ালে মাওলানা সৈয়দ দাউদ গজনবী থি, আমাকে এই উপমহাদেশীয় রাজনীতিতে নিয়ে আসছেন মাওলানা দাউদ গজনবী।
আমরা হয়তো অনেকে সে তথ্য জানি না। আতাউল্লাহ বুখারীর নাম আমরা জানি, আতাউল্লাহ বুখারীর নাম আমরা উচ্চারণ করি, কিন্তু তাকে রাজনীতির ময়দানে সক্রিয় করছেন কে? মাওলানা দাউদ গজনবী। এবং আপনার ইংরেজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে রাজনৈতিকভাবে একই সাথে মাওলানা জাফর আলী খান, দাউদ গজনবী এবং আরও বেশ কয়েকজন বড় বড় আলেমকে একসাথে জেলেও রাখা হয়। পরবর্তীতে যখন ইংরেজরা আপনার ইংরেজদের বিরুদ্ধে তার এই আন্দোলন বলবৎ ছিল এবং তিনি প্রথম পাকিস্তান জমিয়তে আহলে হাদিস, যেটা বর্তমান মারকাজি জমিয়তে আহলে হাদিস পাকিস্তান নামে পরিচিত, এটা তিনি প্রতিষ্ঠা করেন, এটা তিনি প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। তাহলে একই লোক দাউদ গজনবী রাহিমাহুল্লাহ, একই সাথে তিনি আপনার আহলে হাদিস আন্দোলনকে জাগ্রত করেছেন, একই সাথে তিনি আপনার ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের জাতীয় স্বার্থের জন্য সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। এরকম ভাবে আমরা যদি আরো দেখি, আরেকজনের নাম আমরা সকলেই জানি, মাওলানা আবুল কালাম আজাদ। তাকে আমরা কে না জানি? মাওলানা আবুল কালাম আজাদের ভাব শিষ্য বলা হয় আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে। এগুলো ইতিহাসের সত্য কথা। মাওলানা আবুল কালাম আজাদ তিনি আহলুল হাদিস ছিলেন, নিঃসন্দেহে তার লেখনী থেকে আপনারা বুঝতে পারি। এবং আজাদ নামটি তিনি যুক্তই করেছেন এজন্য যে পারিবারিক যে মাযহাবী গোলামি ছিল সেখান থেকে নিজেকে মুক্ত ঘোষণা করার জন্য তিনি নিজেই তার নামের শেষে আজাদ শব্দটি যুক্ত করেছেন। মাওলানা আবুল কালাম আজাদ ভারতীয় উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ, কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি এবং যখন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু সহ সর্দার প্যাটেল সহ বড় বড় রাজনীতিবিদরা ভারত পাকিস্তান দুই ভাগে ভাগ করার পক্ষে, তখন একমাত্র যিনি পুরো ভারতকে অখণ্ড ভারত হিসাবে রাখার পক্ষে ছিলেন তিনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ। ভারত ভাগ হলো, ভারত স্বাধীন হলো, তার সেই বিখ্যাত বই আপনারা সেটা পড়েন, সেখানে তিনি তার বিস্তারিত জীবন উল্লেখ করছেন। এবং তিনি বলছেন, আমি যদি মুসলমান না হতাম তাহলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী আমি হতাম, কিন্তু মুসলমান হওয়ার জন্য, সাম্প্রদায়িকতার শিকার হওয়ার জন্য তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে পারেন নাই। শিক্ষামন্ত্রী হয়েছিলেন, প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। সম্মানিত সুধী, তার একেবারেই হাতে করা শিষ্য যদি আমরা কাউকে বলি তিনি হলেন মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, যার কাছে তিনি রাজনীতি শিখেছেন, পত্রিকার সম্পাদকীয় যার কাছ থেকে তিনি শিখেছেন মাওলানা আবুল কালাম আজাদ, তিনিও আহলে হাদিস ছিলেন। আরেকজনের কথা না বললেই নয়, তিনি পাকিস্তানের সিংহ পুরুষ। সারা পাকিস্তানের শিয়া এ কাদিয়ানি বেরলভী ভণ্ডদের জন্য আতঙ্কের নাম আল্লামা ইহসান এলাহি জহির। তাকে আমরা সকলেই চিনি। মাত্র ৪৫ বছর বয়সেই তাকে বোম্বিং করে হত্যা করা হয়। এই তরুণ তেজস্বী বাগ্মী, একাধারে তিনি যেমন ইসলামের মৌলিক বিষয় খেদমত করেছেন, যেমনিভাবে বাতিলের দুর্গকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, ঠিক তেমনিভাবে রাজনীতির ময়দানে শাসকদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে হক কথা বলতে পিছপা হন নাই। এবং তার রাজনৈতিক এই তেজস্বিতার কারণেই কিন্তু তিনি মূলত মারকাজি জমিয়তে আহলে হাদিসের তাদের রাজনৈতিক নীরবতার এবং নিষ্ক্রিয়তার কারণে তিনি কিন্তু আলাদাভাবে তিনি দল গঠন করেছিলেন। এবং তাহরিকে ইস্তেকলাল যে পার্টি ছিল, এটা মূলত ছিল মোহাম্মদ আসগর খান কর্তৃক প্রতিষ্ঠিত সেই ভুট্টোর সাথে, আপনার জুলফিকার আলী ভুট্টোর সাথে যারা রাজনীতি করতেন, সেই মোহাম্মদ আসগর খানের যে দল ছিল, নিষ্ক্রিয় ছিল, এটাকে পুনরুজ্জীবিত করে পুরা পাকিস্তানে আহলে হাদিসদের রাজনীতিকে তিনি চাঙ্গা করেছেন। ১৯৯৩ সালের নির্বাচনে পাকিস্তানের বেশ কয়েকজন আহলে হাদিস পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমান মারকাজি জমিয়তে আহলে হাদিসের যে সভাপতি প্রফেসর সাজিদ মীর, উনিও কিন্তু পাকিস্তানের সাবেক একজন পার্লামেন্টারিয়ান। সুতরাং একই সাথে তারা আহলে হাদিসদের জন্য খেদমত করে গেছে, একই সাথে রাজনীতির ময়দানে প্রত্যক্ষ এবং সক্রিয় ভূমিকা পালন করে গেছেন। আমরা যদি বাংলা অঞ্চলে আসি, আমাদের এই ছোট্ট বাংলা অঞ্চলে, তাহলে আমরা দেখতে পাই যে বাংলা অঞ্চলে আপনার জিহাদ আন্দোলন, ইংরেজদের সেই সময়কার জিহাদ আন্দোলন যে ছিল মুসলমানদের, বিশেষ করে আহলুল হাদিসদের জিহাদ আন্দোলন, বাহ্যিকভাবে দেখলে আমরা দেখতে পাই যে এটা অসফল একটি আন্দোলন, কিন্তু এটার প্রভাব সুদূর প্রসারী, যার ফলাফল এবং যার বাস্তবতা আমরা এখনো দেখতে পাই। তো সাময়িকভাবে কিংবা আমাদের হিসেবে এই আন্দোলন যদিও ব্যর্থ, অসফল, এটার মৌলিক দুইটা কারণ। একটি কারণ ছিল
যে মুজাহিদদের সাথে স্থানীয় মুসলমানদের বা স্থানীয়দের গাদ্দারি মুনাফিকি ছিল। কারণ জিহাদ আন্দোলনে যুক্ত হওয়ার অর্থ হলো নিজের জান, মাল, পরিবার সবকিছুকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে ইংরেজ দুঃশাসনের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন কায়েম করা, এটা ছিল জিহাদ আন্দোলনের অন্যতম উদ্দেশ্য। তো সেই কাজে সক্রিয় থাকা, নিজেকে বিলিয়ে দেওয়ার মানসিকতার মতো সে সময়ের মানুষজনের এত 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 সংগ্রামী চেতনা এতটা ছিল না। পরে অনেকেই স্থানীয়ভাবে তাদের সাথে গাদ্দারি করে। দ্বিতীয় যে কারণ ছিল সেটি ছিল তাদের নিকটে আধুনিক অস্ত্র সমরাস্ত্র ছিল না, যেটা ইংরেজদের কাছে ছিল। সেই কামান, গোলাবারুদ মুজাহিদদের কাছে ছিল না, ফলে ইংরেজরা সম্মুখ সমরে অনেকটাই ব্যর্থ হয়ে পড়েন। কিন্তু তাদেরকেও ক্ষমতার লোভ দেখানো হয়। অর্ধেক পাঞ্জাবের শাসনভার মাওলানা ইসমাইল শহীদ সৈয়দ আহমদ বেরেলিকে দেওয়ার প্রস্তাব করা হয়, কিন্তু তারা সেই লোভনীয় প্রস্তাব গ্রহণ না করে তারা আপনার জিহাদ আন্দোলন আমৃত্যু চালিয়ে গিয়েছেন। 1831 সালের সেই ঐতিহাসিক বালাকোটের বিপর্যয়ের পূর্ব পর্যন্ত তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে ছিলেন। তো সেই আন্দোলন ব্যর্থ হওয়ার পরে এবং আমাদের আহলে হাদিসদের নতুন করে আবার চিন্তা করতে হয় যে আমরা এখন কি করি। সেখানে আমরা দুইজন ব্যক্তিকে খুব দেখতে পাই। দুইজন ব্যক্তি, যে দুইজন ব্যক্তির কথা না বললেই নয়, আহলে হাদিস এবং একই সাথে মানে আপনার উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তি। তাদের একজন হলেন মাওলানা আকরাম খাঁ, দ্বিতীয় হলেন মাওলানা আব্দুল্লাহ আল বাকি। মাওলানা আকরাম খাঁ এই জনপদের সাংবাদিকতার জনক, আমরা সকলেই জানি। তার প্রথম মোহাম্মদী পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা শুরু, এবং তিনি যখন তার পুরো 56 বছরের রাজনৈতিক জীবন তার ছিল। এই 56 বছরের রাজনৈতিক জীবনে লেখালেখি, সাংবাদিকতা, আবার রাজনৈতিকভাবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। আমরা যদি দেখি 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, 1905 সালে বঙ্গভঙ্গের মাধ্যমে তিনি মূলত রাজনীতিতে যোগদান করেন। এরপরে 1906 সালে মুসলিম লীগের যখন প্রতিষ্ঠা হয়, তখন তিনি এটার প্রতিষ্ঠাতাকালীন অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে এখনো ইতিহাসে ভাস্বর হয়ে আছেন। 1920 সালে নিখিল ভারত খেলাফত আন্দোলন, 1920 সালে নিখিল ভারত খেলাফত আন্দোলন কমিটির সভাপতি তিনি নির্বাচিত হন। 1935 সালে যখন বেঙ্গল এক্সিকিউটিভ কমিটি তথা ন্যাশনাল ইলেকশনের জন্য একটি কমিটি করা হয়, বেঙ্গল এক্সিকিউটিভ কমিটি, সেই কমিটির তিনি অন্যতম সদস্য হিসাবে নির্বাচিত হন। 1935 সালে মোহাম্মদ আলী জিন্নাহ কলকাতায় আসেন একটা প্রোগ্রামে। সেই প্রোগ্রামে মাওলানা আকরাম খাঁ গিয়েছিলেন। তো মোহাম্মদ আলী জিন্নাহ মাওলানা আকরাম খাঁকে অনুরোধ করেন বা পরামর্শ দেন, নির্দেশনা দেন যে আপনি মুসলিম লীগের জন্য ঝাঁপিয়ে পড়ুন। এরপর তিনি মুসলিম লীগের জন্য ঝাঁপিয়ে পড়েন এবং এরও ফলশ্রুতিতে 1936 সালে তিনি বের করেন দৈনিক আজাদ, সেই বিখ্যাত পত্রিকা তার, এবং এর মাধ্যমে মুসলিম লীগকে তিনি চাঙ্গা করেন। এর মাধ্যমে ভারতে ইংরেজদের বিরুদ্ধে জনমত গঠন করেন, মানুষকে জাগ্রত করেন এই দৈনিক আজাদ পত্রিকার মাধ্যমে। 1952 সালে যখন ভাষা আন্দোলন হয় বাংলাদেশে, তখন ভাষা আন্দোলনে যেহেতু নির্বিচারে গুলি করা হয় কয়েকজনকে, পাকিস্তানি বাহিনী গুলি করে, এর প্রতিবাদে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য পদ পরিত্যাগ করেন। প্রাদেশিক সদস্য পদ অর্থাৎ পুরো বাংলা প্রদেশের মুসলিম লীগের যে সদস্য পদ সেটা তিনি পরিত্যাগ করেন শুধুমাত্র নির্বিচারে গুলি করার কারণে। এবং তিনি বলেন যে কার ভাষা কি হবে, আমাদের অঞ্চলের ভাষা কি হবে, উর্দু না বাংলা? এটা একটা অদ্ভুত প্রশ্ন সারা পৃথিবীর মধ্যে। যে বাংলায় আমরা কথা বলি, যে বাংলায় লিখি, যে বাংলায় ছোট থেকে আমরা কথা বলে অভ্যস্ত, সেটাই আমাদের ভাষা হবে, এখানে আর কোনো কিছু বলার দরকার নেই। কাজেই তিনি একজন অন্যতম ভাষা সৈনিক। বাংলাদেশে এ পর্যন্ত সিরাতের উপরে যারা কিতাব লিখছেন, অনেক মৌলিক বা গ্রহণযোগ্য কিতাব লিখছেন নিঃসন্দেহে, এবং অনেক তথ্যবহুল কিতাব লিখছেন, তাহকিক করে কিতাব লিখছেন নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে, রাসূলের জীবনীকে সম্পূর্ণ একজন বৈশ্বিক মানব ত্রাণকর্তা হিসাবে, সারা বিশ্বের মানুষকে মুক্তিকামী হিসাবে যিনি দেখেছেন, চিত্রায়িত করেছেন, এবং তার জীবনী নিয়ে খ্রিস্টানদের এবং ওরিয়েন্টালিস্ট তথা প্রাচ্যবিদদের যে অনুযোগ,
সেই অভিযোগগুলোর দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন মাওলানা আকরাম খাঁ তার মুস্তাফা চরিত বইয়ে। একেবারে গবেষণাধর্মী মৌলিক গ্রন্থ, এবং এরকম গ্রন্থ পৃথিবীর অনেক কম ভাষাতে রচিত হয়েছে, আমরা সেই গ্রন্থ সম্পর্কে জানি না। মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস, এই পূর্ববঙ্গের আমাদের সামাজিক ইতিহাস কি, মুসলিমদের ইতিহাস ঐতিহ্য কি, তার আকর গ্রন্থ ইতিহাস জানার জন্য। একই সাথে তিনি রাজনীতি করেছেন, একই সাথে তিনি আপনার আহলে হাদিস আন্দোলনকে জাগ্রত করার জন্য কাজ করে গেছেন। সম্মানিত উপস্থিতি, তার অনেক দীর্ঘ আপনার 1968 সালে তিনি মারা যান এবং বংশাল পেওয়ালা মসজিদের পাশে তাকে কবরস্থ করা হয়। যার কথা আরেকজনের কথা আমি বলি, তিনি হলেন মাওলানা আব্দুল্লাহ বাকি রাহিমাহুল্লাহ, আল্লামা আব্দুল্লাহ কাফিল কুরাইশি রাহিমাহুল্লাহর বড় ভাই এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের দীর্ঘদিনের সভাপতি প্রফেসর ডক্টর আল্লামা আব্দুল বারির পিতা মাওলানা আব্দুল্লাহ বাকি রাহিমাহুল্লাহ। তিনি তো আহলুল হাদিস ছিলেনই, তার যে রাজনৈতিক জীবন এটা অনেক বর্ণাঢ্য। আমি যদি একটু তথ্য আপনাদেরকে দিই, তিনি এই ভারতের আপনার বাংলাদেশের মুসলমানদেরকে রাজনৈতিক স্বার্থে তারা যেন অনড় থাকে, সচেতন থাকে, এই জন্য সর্বপ্রথম তিনি 1913 সালে বগুড়ায় আঞ্জুমানে ওলামায়ে বাঙ্গাল গঠন করেন। বগুড়ায় প্রথম, যেখানে আহলে হাদিস এবং হানাফি সকল ঘরানার আলেমদেরকে একত্রিত করে তিনি প্রথম গঠন করেন 1913 সালে আঞ্জুমানে ওলামায়ে বাঙ্গাল। সেখানকার সভাপতি তিনি নির্বাচিত হন এবং সেক্রেটারি হন মাওলানা আকরাম খাঁ। তারা মুসলমানদেরকে জাগ্রত করার জন্য, রাজনৈতিক স্বার্থে বিষয় সচেতন করার জন্য কাজ করে গেছেন। যখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন মুভমেন্ট চালু হয় গোটা ভারতে, এটার তিনি অন্যতম সদস্য ছিলেন এবং আইন অমান্য আন্দোলন যা হয় সেখানে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং 1933 সালের জন্য তাকে জেলে আপনার কারাবরণ করতে হয়। এভাবে করে তিনি যেমনভাবে আহলুল হাদিসদের পক্ষে কথা বলেছেন, রাজনীতি করেছেন, তেমনিভাবে অন্যদের সাথে মিলিয়েও মুসলমান এবং এই বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে তিনি কথা বলেছেন, রাজনীতি করেছেন। 1933 সালে পর্যা পার্টিতে তিনি যোগদান করেন এবং এর সহসভাপতি নির্বাচিত হন। 1934 সালে যখন লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ দিল্লিতে যখন ইংরেজরা একটি পার্লামেন্ট ব্যবস্থা প্রচলন করার জন্য উদ্যোগ গ্রহণ করে, আইন কানুন কি হবে ইত্যাদি বিষয়ে, এটার তিনি অন্যতম সদস্য হন। 1934 সালে তিনি পর্যা পার্টির সভাপতি মনোনীত হন। একই সালে তিনি মুসলিম লীগে যোগদান করেন, অর্থাৎ 1934 সালে তিনি মুসলিম লীগে যোগদান করেন এবং মুসলিম লীগ থেকে আপনার এমপিও নির্বাচিত হন প্রাদেশিকভাবে। 1946 সালে মুসলিম লীগ এই বাংলা অঞ্চলের পূর্ববঙ্গ মুসলিম লীগের তিনি সহসভাপতি নির্বাচিত হন এবং এর পরবর্তীতে তিনি মুসলিম লীগ এই অঞ্চলের বাংলা অঞ্চলের প্রাদেশিক বাংলা প্রদেশের বঙ্গপ্রদেশে তিনি সভাপতি নির্বাচিত হন। 1953 সাল অর্থাৎ আমৃত্যু পর্যন্ত তিনি পূর্ববঙ্গ মুসলিম লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আহলে হাদিস ঘরের অন্যতম সন্তান। এরপরের ইতিহাস আরো লম্বা। আল্লামা আব্দুল্লাহ কাফিল কুরাইশির রাজনৈতিক দর্শন চিন্তা, এটা আলাদা চ্যাপ্টার, ইনশাআল্লাহ আমরা সময় পেলে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব রেফারেন্স সহকারে, তার রাজনৈতিক দর্শন এবং চিন্তা কে ছিল। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমি এখানে ইতিহাস থেকে কয়েকজনের জীবনী খুব সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বললাম, তাদের রাজনৈতিক অবদানের কথা বললাম। এই মুহূর্তে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই মুহূর্তে বাংলাদেশের যে একটি নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেই মুহূর্তে অন্যান্য ইসলামপন্থীদেরকেও যেন আমরা আহ্বান করি, সকলেই মিলে একটি ইসলামী ঐক্যজোট তৈরি হোক, বাংলাদেশের মুসলমানদের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, এটাই সময়। দ্বিতীয়ত, আহলুল হাদিস যারা আমরা আছি, যারা কোরআন এবং সুন্নাহর স্বচ্ছ ধারাকে বিশ্বাস করি, পরিপালন করতে চাই, আমরাও যদি সার্বিকভাবে দেশের মানুষের প্রতিটি সেক্টরে বিভাগে ইসলামের স্বচ্ছ ধারাকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই রাজনৈতিক ব্যাপারে আমাদের আরো সচেতন হতে হবে, কথা বলতে হবে এবং আমাদের এই দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য অবদান রাখার চেষ্টা করতে হবে। এটা হলো আমার আপনাদের প্রতি, সকলের প্রতি নিবেদন। আমাদের সময় এসেছে বিভেদ কমিয়ে, বিভাজন কমিয়ে ঐক্য করার, একসাথে হওয়ার, কমপক্ষে জাতীয় ইস্যুগুলোতে আমাদের একসাথে কাজ করার সুযোগ এসেছে। আগেও ছিল, এখন গোস্বা করে, অহংকার করে, রাগ করে যদি আমরা পিছিয়ে পড়ি,
না হই, তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে। এটা আপনারা যারা অনুভব করতে পারছেন না, তারা দয়া করে আপনারা এটা বোঝার চেষ্টা করুন, উপলব্ধি করার চেষ্টা করুন। আমাদের এই দেশে ইসলামকে, মুসলমানদেরকে সক্রিয় রাখতে হলে ইসলামী আদর্শের বাস্তবায়নের জন্য রাজনীতি অন্যতম একটি সহযোগী, দাওয়াতের অন্যতম একটি মাধ্যম। আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এই উপমহাদেশের আহলে হাদিসদের যে রক্তাক্ত সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম, স্বাধীনতার জন্য যে সংগ্রাম, আমরা আমাদের সেই ইতিহাস, ঐতিহ্য অর্জন আমাদের ভুল সিদ্ধান্তের কারণে, ভুল পরামর্শের কারণে এবং আপনার অদূরদর্শিতার কারণে যেন সেই অর্জন হারিয়ে না যায়, যেন সেই অর্জন ধরে রাখতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। সকলকে ধন্যবাদ, যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।